মিত্র বাড়িতে বেশ ব্যস্ততা। বাড়ির দোতলা প্রায় কমপ্লিট। তাই বিনয় মিত্র আজ পুজোর আয়োজন করেছেন। পুজো অবশ্যই নিচতলাতেই হবে, কারণ ওপরে এখনও সিমেন্ট, বালু, পুট্টি, মিস্ত্রিদের জিনিসপত্র ছড়ানো আছে। বিনয়বাবুর স্ত্রী বিয়োগ হয়েছে বড় মেয়ের বিয়ের পরপরই। ওনার 2 মেয়ে 1 ছেলে। মেয়েরা বড়, ছেলে ছোট। তা নয় নয় করে অনেক দিন হলো তাদের মা চলে গেছেন। তারপর ছোট মেয়ের বিয়ে, ছেলের বিয়ে সবই হয়েছে। বিনয়বাবু রিটায়ার্ড প্রফেসর। গ্রামে প্রচুর ক্ষেত, জমি আর পাকা বাড়িও আছে। এখানে একতলা বাড়িতে জায়গার অভাব নেই। তবুও এখন নাতি নাতনিরা এলে বাড়তি ঘরের প্রয়োজন হয়। ওনার ছেলে কনিষ্ক জীবনে বিশেষ কিছু করল না। মা আর দিদিদের প্রশ্রয়ে পড়াশোনায় বেশি দূর এগোলো না। কোনো রকম ইন্টারমিডিয়েট করে ব্যবসার নামে কিছু টাকা বরবাদ করলো। কিন্তু স্ত্রী মারা যাবার পরে বিনয়বাবু শক্ত হাতে রাশ ধরলেন। ছেলেকে বললেন, তুমি গ্রামে গিয়ে চাষবাসের কাজ দেখো। এরপরেও যদি কিছু না করো, আমি তোমার জন্য কিচ্ছু করব না। মাথার উপর মা বা দিদিদের ছাতা আর নেই। তাই কনিষ্ক ভয় পেল। গ্রামের কাজটা মন দিয়ে করতে শুরু করলো। বিনয়বাবুর এক পুরনো বন্ধু তার মেয়ের সঙ্গে কনিষ্কর বিয়ের প্রস্তাব দিলেন। এমনিতেই মেয়েরা বাবার একা থাকার বিপক্ষে ছিল, তাই তারা ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিল। বউ এখানেই থাকবে, কনিষ্ক সপ্তাহান্তে ঘুরে যাবে, কখনো সীমা বরের কাছে গিয়ে থাকবে। এই প্রকার ব্যবস্থা দিব্যি চলছিল। সীমা খুব শান্ত, কর্তব্যপরায়ণ। 5 বছরে বিবাহিত জীবনে একটি 3 বছরে ফুটফুটে মেয়ে আছে। সদ্য সে প্লে স্কুল যেতে শুরু করেছে। আজ বাড়িতে কনিষ্ক উপস্থিত, বড় মেয়েও আছে, ছোট আসতে পারেনি। পুজোয় কনিষ্ক আর সীমার বসার কথা। পুরোহিত মশাই এসে গেছেন। জোগাড় যন্ত্র মোটামুটি কমপ্লিট। কনিষ্ক আর সীমার মেয়ে গিনি একটা সাদা ফ্রিল দেওয়া ফ্রক পরে নেচে বেড়াচ্ছে। বড়দি হাঁক দিল, এই ভাই, সীমাকে ডাক, দেরি হচ্ছে, পুজোয় সময় লাগবে। কনিষ্ক গিনিকে জিজ্ঞেস করল, মা কোথায় রে? গিনি ইশারা করে বলল, মা তো ওপরে গেল। কনিষ্ক বলল, আচ্ছা দেখছি। ইতিমধ্যে কিছু প্রতিবেশীও এসে গেছে, যাদের নিমন্ত্রণ করা হয়েছে। কনিষ্ক ব্যস্ত পায়ে সিঁড়ি ভেঙে উঠল। বোধহয় 5 মিনিট হবে নাকি আরও কম। কেউ সময় দেখেনি। একটা চিৎকার শোনা গেল। আওয়াজটা মেয়েলি গলার। পরক্ষণেই একটা পুরুষের আতঙ্কিত চিৎকার। কয়েক সেকেন্ড নিচে সবাই ফ্রিজ হয়ে গিয়েছিল। তারপর দুড়দার করে সবাই ওপরে দৌড়ালো। ব্যালকনির পাশের ঘরে সীমা পড়ে আছে, মাথা থেতলে গেছে। পরনে নতুন শাড়ি, পায়ে আলতা। সামনে কনিষ্ক দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো। সীমার পাশে একটা বড় হাতুড়ি পড়ে আছে রক্তমাখা। বড়দি সবার আগে গিনিকে এক কাকার বাড়ি পাঠিয়ে দিল। ওইটুকু শিশু মাকে এভাবে দেখলে হয়তো পাগলই হয়ে যাবে। কনিষ্ক যখন কথা বলার অবস্থায় এলো, বলল, আমি ওপরে যেতেই দেখলাম দেবুর হাতে সীমার বিছে হার। সীমা নিচে পড়ে আছে। আমাকে দেখে ও বেলকনির থেকে লাফ দিয়ে পালালো। আমি কিছুই করতে পারলাম না বলে হাউ হাউ করে কেঁদে উঠল। দেবু ওদের পাড়ারই ছেলে, একটা ছোট দোকান চালায়। বিপদে আপদে সবার পাশে দাঁড়ায়। ওর মা বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। আজ সকাল থেকে তো জিনিসপত্র আনা, ফায়ফরমাস খাটা সবই করছিল। হঠাৎ চুরি, খুন। পুলিশ যখন দেবুর বাড়ি গেল, ওর মা পাগলের মতো চিৎকার করছেন। এই জন্যই বলতাম, নিজের কাজে মন দে, লোকের ব্যাগার খাটিস না। ওকে আপনারা ফাঁসিতে ঝুলিয়ে দিন, কুলাঙ্গার ছেলে। বেশ কিছুদিন দেবু পালিয়ে বেড়ালো, কিন্তু কতদিন? 1.5 মাস পর স্যারেন্ডার করলো। অবস্থা শোচনীয়। পুলিশের জেরায় কবুল করলো হাতটা ও বৌদির ড্রেসিং টেবিল থেকে সরিয়ে ওপরে গিয়েছিল লুকিয়ে রাখতে। সুযোগ বুঝে পরে নিয়ে যেত। কিন্তু সীমা ওকে দেখে ফেলে, পেছন পেছন ওপরে আসে। একঘর লোকের সামনে চোর বদনামের ভয়ে ও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হাতুড়িটা দিয়ে সীমাকে আঘাত করে। ঠিক তখনই কনিষ্ক এসে উপস্থিত হয়।
পুলিশের কাছে এটা ওপেন অ্যান্ড শাট কেস ছিল। সাক্ষী প্রচুর ছিল, কিন্তু বিছে হাতটা পাওয়া গেল না। দেবু বলে ওটা হয় পড়ে গেছে, নয় ও কোথাও ফেলে এসেছে। যেই জিনিসের জন্য একটা জীবন গেল, সুখ শান্তি গেল, সেটা কার কাজে লাগলো? 25 বছর পার হয়ে গেছে, বিনয়বাবু আর নেই। গিনি এখন 28 বছরের যুবতী, দাদুর পথ ধরে একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কনিষ্ক এখনও গ্রামের বাড়িতেই থাকে, সচরাচর শহরে আসে। দিদিরা অনেক চেষ্টা করেছিল ওর আবার বিয়ে দেবার, কিন্তু ও রাজি হয়নি। যে বাড়িতে এত বড় কাণ্ড ঘটে গিয়েছিল সে বাড়ি আজ আবার জমজমাট। গিনির এঙ্গেজমেন্ট ওরই এক কলিগের সঙ্গে। বড় হতে হতে গিনি সেদিনের সব ঘটনা জেনেছে। ওর মামা বাড়ির দিকে কেউ বিশেষ সম্পর্ক রাখেনি দাদু মারা যাবার পর। তবে পিসিরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। ছোট পিসি ওকে মানুষ করেছে। বাবার সঙ্গে কোনো দিনই খুব ক্লোজ হয়নি, এক তো দূরত্ব, আর বাবা কোনো দিন মন খুলে ওর সঙ্গে গল্প করেনি। আজ এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ড্রয়ারে কিছু পুরনো ছবি দেখতে পেল। তার মধ্যে একটা মা ওকে কোলে নিয়ে, কি মিষ্টি হাসি, আর গলায় একটা হার। এটাই কি সেই হার? সে শুনেছে দেবু কাকার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ওর মা দুঃখে শোকে মারা গিয়েছিলেন। আচ্ছা, 25 বছর তো হয়ে গেছে, দেবু কাকা কি ছাড়া পেয়েছে? বিকেলে যখন সাজগোজ কমপ্লিট, হঠাৎ বাবা এসে দাঁড়ালো। একটু গলা খাকারি দিয়ে বলল, সব তো তোর পিসিরাই করেছে, আমার তরফ থেকে এটা রাখ। গিনি দেখলো একটা বিছে হার, নতুন নয়। এটাই না সেই ছবিতে মার গলায় দেখেছে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মনে হলো কিচ্ছু শুনতে বা দেখতে পাচ্ছে না। বাবার হাত শক্ত করে ধরে বলল, তুমি এটা কোথায় পেলে? এটা তো সেই হার যেটা দেবু কাকু চুরি করেছিল। বাবা একবার চমকে ওর দিকে তাকালো, তারপর বলল, দরজাটা বন্ধ কর। হ্যাঁ, এটাই সেই হারটা। এত বছর আমার কাছেই ছিল। প্রতিদিন এই বিছের কামড় খেয়ে খেয়ে আমি ক্ষতবিক্ষত হয়েছি, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারিনি। কিন্তু কেন, কি হয়েছিল সেদিন? গিনি যেন আর্তনাদ করে উঠল। কনিষ্ক থেমে থেমে বলল, আমি যখন তোর মাকে ডাকতে ওপরে যাই, দেখি সে আর দেবু একে অপরকে জড়িয়ে। সন্দেহ আমার আগেই হয়েছিল, কানাঘুষা শুনেছিলাম। তুই তখন খুব ছোট, তোকে স্কুল থেকে আনার হচ্ছিলায় ওরা প্রায়ই এখানে সেখানে যেত। ভেবেছিলাম পাকাপাকিভাবে এখানেই থাকবো এবার, গ্রামের লোক রেখে দেব, কিন্তু বিভি বাম। ওদের দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। মারতে তো চেয়েছিলাম দেবুকে, কিন্তু তোর মায়ের মাথায় পড়ল। দেবু পালালো। দেখলাম এই হাতটা নিচে পড়ে গেছে, তুলে পকেটে রাখলাম। গিনি প্রায় ফিসফিস করে বলল, কিন্তু দেবু কাকু সত্যিটা বলল না কেন? ও লুকিয়ে 2 দিন পরে আমার সঙ্গে দেখা করেছিল, পা ধরে কাঁদছিল। আমি বললাম, তুই সত্যিটা বলতে চাস? ও বলল, না দাদা, কেউ বিশ্বাস করবে না, এটা আমার কর্মফল। বাবার অতিথিদের আপ্যায়ন করতে চলে গেছেন। গিনির মুঠোর মধ্যে সেই অভিশপ্ত হার। আচ্ছা, বাবা হারটা ওকে কেন দিলেন? নিজের পাপ লাঘব করতে, নাকি তাকে সতর্ক করতে সে যেন নতুন জীবনে কোনোদিন মায়ের পথের দিকে পা না বাড়ায়? গিনি জানালা খুলে ওদের উঠোনের কুয়োতে বিছে হাতটা ছুঁড়ে ফেলে দিল। কলমে পূবালী দাশগুপ্ত, কণ্ঠে লাবণী সাহা।